ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস। আজকে আমরা শিখব রাইটিং এ রিসার্চ রিপোর্ট বলতে কি বোঝায় এবং শিখব কিভাবে এটা লিখতে হয়। আপনারা যারা এনটিএনএটের প্রিপারেশন নিচ্ছেন, এনটিএনএট ফার্স্ট পেপারে কিন্তু প্রায়ই এই জায়গা থেকে প্রশ্ন আসে। যারা এমএড করছেন, ডিজার্টেশন করছেন বা কোনো রিসার্চ করছেন, তাদের জন্যও কিন্তু এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। আপনারা শিখবেন যে কিভাবে আমরা রিসার্চ করার পর রিসার্চ রিপোর্ট আমরা রাইট বা লিখে থাকি। তবে শুরু করার আগে প্রথমে বলছি, যারা সিটেটের প্রিপারেশন নিচ্ছেন বা কোনো টেটের প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের এই চ্যানেলটিতে সাইকোলজি এবং ম্যাথ রিলেটেড বিভিন্ন ভিডিও করা হয়, যেগুলো যদি আপনি সিটেট দেন বা কোনো স্টেটের টেট পরীক্ষা দেন আপনাকে হেল্প করবে। যারা এনটিএনএটের প্রিপারেশন নিচ্ছেন, এনটিএনএট এডুকেশনের প্রিপারেশন নিচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের এই চ্যানেলটিতে এনটিএনএট এডুকেশনের বিভিন্ন টপিকের উপর ভিডিও করা হয়, যেগুলো যদি আপনি এনটিএনএট এডুকেশন পেপার দেন আপনাকে তো হেল্প করবেই, এবং যারা অন্যান্য সাবজেক্টের আছেন তাদের ফার্স্ট পেপারও হেল্প করবে। যদি আপনারা আমাদের সাথে ফেসবুকের মাধ্যমেও যুক্ত হতে চান, আমাদের ফেসবুক পেজ টাইম টু লার্নকে অবশ্যই লাইক করবেন। এই পেজটিতে আমরা আপডেট দিয়ে দেই আগামীতে আমাদের চ্যানেলে কি ভিডিও আসতে চলেছে। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব। আমি সার্থক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল টাইম টু লার্নিং। চলুন তাহলে শুরু করি। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা দেখব রাইটিংয়ে রিসার্চ রিপোর্ট বলতে কি বোঝায়। ডিয়ার ফ্রেন্ডস, আমরা যখন একটা রিসার্চ করে ফেলি তখন সেই রিসার্চটাকে যে আমরা লিপিবদ্ধ করি সেটাই হলো রাইটিংয়ে রিসার্চ রিপোর্ট। একটা সময় যখন কম্পিউটার ছিল না তখন আমরা যে রিসার্চটা করলাম, আমরা যা যা করলাম, যেভাবে করলাম সেটাকে আমরা লিপিবদ্ধ করতাম হাতে লেখার মাধ্যমে। কিন্তু এখন কম্পিউটার চলে এসেছে, এখন আমরা যেই কাজটা করলাম সেটাকে আমরা ওয়ার্ডে টাইপ করি এবং পরবর্তীতে আমরা একটা বই পাবলিশ করি। এটাই হলো রাইটিংয়ে রিসার্চ রিপোর্ট। অর্থাৎ আমরা যে রিসার্চটা করলাম সেটাকে লিপিবদ্ধ করাটাই হলো রাইটিংয়ে রিসার্চ রিপোর্ট। তাহলে এখানে কি বলা হলো যে আমরা একটা বই পাবলিশ করি। আপনারা দেখেছেন একটা বইয়ের মধ্যে কি থাকে? একটা বইয়ের মধ্যে অনেকগুলো চ্যাপ্টার থাকে। আমরা দেখব এই যে রাইটিংয়ে রিসার্চ রিপোর্ট, এখানেও অনেকগুলো চ্যাপ্টার আছে। বইয়ে কি একটা চ্যাপ্টারে এক একটা নাম থাকে, এখানেও দেখব চ্যাপ্টারে এক একটা নাম আছে এবং চ্যাপ্টারের ভিতর অনেক আরও সাব পয়েন্ট বা সাব থিম থাকে। এখানেও আমরা তাই দেখব যে রাইটিংয়ে রিসার্চ রিপোর্টে এখানে অনেকগুলো চ্যাপ্টার নিয়ে একটা রাইটিংয়ে রিসার্চ রিপোর্ট লেখা হয়ে থাকে। আপনারা এটাও দেখেছেন বইয়ে যে চ্যাপ্টারগুলো থাকে সেটা কিন্তু একটা নির্দিষ্ট সিরিয়ালে থাকে বা একটা নির্দিষ্ট ওয়েতেই করা হয়। আপনারা কখনো দেখবেন না বইয়ের যে কন্টেন্টটা সেটা বইয়ের একদম পিছনে দেওয়া, বা রেফারেন্স যেগুলো আছে সেটা একদম সামনে দেওয়া, বা আমি কাজ করে যে কাজটা পেলাম, যেই ফাইন্ডিংসগুলো পেলাম সেটা কখনোই কিন্তু আমি বইয়ের আগে দিব না, বা আমার কাজ আমি যে প্রিন্ট করব সেটার আগে দিব না, সেটা কিন্তু পিছন দিকে দিব। অর্থাৎ আমি যে কাজটা করছি, যে রিসার্চটা করছি, সেটা কি ওয়েতে লিখব সেটাই এখানে আমরা দেখব। আমি এখানে রাইটিংয়ে রিসার্চ রিপোর্টের একটা ফরম্যাট তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা অন্যান্য আরও ফরম্যাট দেখবেন, কিন্তু দেখবেন এই ফরম্যাটগুলো 19-20 বেসিক জিনিস, এগুলোই শুধু দু একটা পয়েন্ট, ভিতরের পয়েন্ট এদিক ওদিক হতে পারে। এখানে যেহেতু আমরা একটা রিসার্চ রিপোর্ট লিখছি, এর জন্য আমরা কি নিয়েছি? একটা রিসার্চ টপিক নিয়েছি। টপিকটা কি? এ স্টাডি অন ইমোশনাল ইন্টেলিজেন্স অফ হায়ার সেকেন্ডারি স্টুডেন্টস অফ কুচবিহার ডিস্ট্রিক্ট। অর্থাৎ কুচবিহার ডিস্ট্রিক্টের যে হায়ার সেকেন্ডারি স্টুডেন্টরা আছে তাদের ইমোশনাল ইন্টেলিজেন্স কীরকম সেটা নিয়ে আমরা একটা স্টাডি করছি। তাহলে এটা যদি একটা রিসার্চ টপিক হয়, তাহলে রাইটিং এই রিসার্চ রিপোর্ট আমরা কিভাবে লিখব? প্রথম যে চ্যাপ্টার 1, এটার নাম কি আছে? ইন্ট্রোডাকশন অফ দ্য প্রবলেম। এটা হচ্ছে চ্যাপ্টার 1। এই চ্যাপ্টার 1-এর আন্ডারে আমরা লিখব স্টেটমেন্ট অফ ডেফিনেশন অফ দ্য প্রবলেম, অবজেক্টিভস, হাইপোথিসিস, অপারেশনাল ডেফিনেশন অফ দ্য টার্মস, সিগনিফিকেন্স অফ দ্য স্টাডি, ডিলিমিটেশন অফ দ্য স্টাডি। এই পয়েন্টগুলো আমরা এই চ্যাপ্টারের আন্ডারে লিখব। এরকম আরও অনেক চ্যাপ্টার আছে, এই ভিডিওতেই আমরা একে একে
শিখব। চ্যাপ্টার 1, এটার নাম কি দেওয়া আছে? ইন্ট্রোডাকশন অফ দ্য প্রবলেম। এই চ্যাপ্টার 1-এর আন্ডারে যেটা আমরা লিখব, প্রথমে লিখব স্টেটমেন্ট অফ ডেফিনেশন অফ দ্য প্রবলেম। এই স্টেটমেন্ট অফ ডেফিনেশন অফ দ্য প্রবলেমে আমরা যে কাজটা করলাম, এই যে কাজটা করেছি, এ স্টাডি অন ইমোশনাল ইন্টেলিজেন্স অফ হায়ার সেকেন্ডারি স্টুডেন্টস অফ কুচবিহার ডিস্ট্রিক্ট, এই যে আমরা কাজটা করেছি এর একটা ওভারভিউ আমরা এখানে লিখব। একটা ইন্ট্রোডাকশন বলতে পারি আমরা এই জায়গাটায় তুলে ধরব। নেক্সট আছে অবজেক্টিভস। এই যে আমরা টপিকটা নিয়েছি এর কি কি অবজেক্টিভস আছে সেটা আমরা এই জায়গাটায় লিখব। কিভাবে অবজেক্টিভস লিখতে হয় আমরা যে হাইপোথিসিসের ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে কিন্তু আমরা শিখেছি। যারা যারা ভিডিওটা দেখেননি তাদের বলবো ভিডিওটা দেখুন, তাহলে আপনারা শিখতে পারবেন কীভাবে অবজেক্টিভস লিখতে হয়। নেক্সট আছে হাইপোথিসিস। আমরা এটা দেখেছি যে আমরা যেভাবে অবজেক্টিভস লিখি তার উপর ভিত্তি করে আমাদের হাইপোথিসিস হয়। তাহলে এই চ্যাপ্টার 1-এ এখানে আমরা কি লিখব? হাইপোথিসিস। আমরা যে রিসার্চটা করতে যাচ্ছি তার কি কি হাইপোথিসিস রয়েছে সেটা আমরা লিখব। এখানে হাইপোথিসিস দেখুন ইএস কথাটা আছে, কখনো কখনো আপনারা হাইপোথিসিসে আইএস দেখেন আর এখানে লিখেছে ইএস, তো দুটোর মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে। যদি আইএস লেখা থাকে, আইএস লেখা থাকে তখন মনে করবেন একটা হাইপোথিসিসকে বোঝানো হচ্ছে, আর যদি ইএস লেখা থাকে তখন মনে করবেন সেটা হাইপোথিসিসের প্লুরাল ফর্মকে বোঝানো হচ্ছে। এরপরে আছে অপারেশনাল ডেফিনেশন অফ দ্য টার্মস। তার মানে আমি যে স্টাডিটা করছি তার মধ্যে কিছু অপারেশনাল টার্ম আছে, সেগুলোকে আমাকে এখানে ডিফাইন করতে হবে। ধরুন এখানে একটা অপারেশনাল টার্ম হলো ইমোশনাল ইন্টেলিজেন্স। এমন কিছু টার্ম যেগুলো সম্বন্ধে যারা রিসার্চ টপিকটা দেখবে তারা অবগত নয় সাধারণত, বা আমি যে টার্মগুলো এখানে ব্যবহার করেছি সেগুলো আমি এখানে দেওয়ার চেষ্টা করব। এরপরে আছে হায়ার সেকেন্ডারি স্টুডেন্টস বলতে আমরা কাদের বুঝবো। আরেকটা টার্ম হতে পারে কুচবিহার ডিস্ট্রিক্ট। আপাতত এখানে এই টপিকের উপর এই টার্মগুলোই আছে। তাহলে অপারেশনাল ডেফিনেশন অফ দ্য টার্মসে আমি ইমোশনাল ইন্টেলিজেন্স বলতে কি বুঝবো সেটা লিখব, এর কিছু যদি ডেফিনেশন থাকে সেটা লিখব। এরপর আছে হায়ার সেকেন্ডারি স্টুডেন্টস। হায়ার সেকেন্ডারি স্টুডেন্টস বলতে আমি কাকে বোঝাচ্ছি সেটা লিখব। কোন বয়সের স্টুডেন্টরা হায়ার সেকেন্ডারি স্টুডেন্টস হয়ে থাকে সেটা লিখতে পারি। আমি কুচবিহার ডিস্ট্রিক্ট যে নিয়েছি, কুচবিহার ডিস্ট্রিক্ট কোথায় অবস্থিত, কোন স্টেটে অবস্থিত, এরিয়া কত, আশেপাশে কি জায়গা আছে, সেই জিনিসগুলো আমি অপারেশনাল টার্মে লিখতে পারি। এরপরে আছে সিগনিফিকেন্স অফ দ্য স্টাডি, অর্থাৎ আমি যে কাজটা করতে যাচ্ছি, স্টাডিটা করছি, তার কি গুরুত্ব রয়েছে। ইমোশনাল ইন্টেলিজেন্সের কি গুরুত্ব, আমরা যদি ইমোশনাল ইন্টেলিজেন্স যদি আমাদের না থাকে তাহলে আমরা সমাজে চলতে পারবো না, খুব সহজে আমরা ভেঙে যাব। এই যে গুরুত্বগুলো সেগুলো এখানে আমাকে তুলে ধরতে হবে। আলটিমেটলি আমি যে স্টাডিটা করতে যাচ্ছি তার কি গুরুত্ব, এটা আমাদের সমাজকে কি দিতে পারে সেটা এখানে তুলে ধরতে হবে। এরপরে আছে ডিলিমিটেশন অফ দ্য স্টাডি, মানে আমার যে স্টাডিটা আছে তার কি লিমিটেশন রয়েছে। ধরুন আমি কুচবিহার ডিস্ট্রিক্টের হায়ার সেকেন্ডারি স্টুডেন্টদের উপর স্টাডিটা করছি। ধরুন একটা কুচবিহার ডিস্ট্রিক্টে মোটামুটি 10,000 হায়ার সেকেন্ডারি স্টুডেন্ট আছে। তাহলে আমার ক্ষেত্রে তো সম্ভব না 10,000 স্টুডেন্টের থেকে ডেটা নিয়ে কাজটা করা। আমি হয়তো 1,000 স্টুডেন্ট নিলাম, তাহলে এখানে কিন্তু আমি যে 10,000 স্টুডেন্ট নিতে পারলাম না সেটা কিন্তু আমার একটা ডিলিমিটেশন হয়ে গেল বা লিমিটেশন হয়ে গেল। বা ধরুন আমি যে ডেটাগুলো কালেক্ট করেছি সব আমি কোয়েড স্কুল থেকে করেছি, আমি বয়েজ স্কুল বা গার্লস স্কুল থেকে করিনি, আমি কোয়েড স্কুল থেকে করেছি, তাহলে সেটাও কিন্তু আমার একটা লিমিটেশন হয়ে যাবে। ধরুন কুচবিহার ডিস্ট্রিক্টে মোট 100টা হায়ার সেকেন্ডারি স্কুল আছে, আমি মাত্র 20টা স্কুল থেকেই ডেটা কালেক্ট করেছি, তাহলে সেটাও আমার লিমিটেশন হয়ে যাবে। কুচবিহার ডিস্ট্রিক্টে ধরুন 5টা সাব ডিভিশন আছে, আমি মোট 3টা সাব ডিভিশন থেকেই ডেটা কালেক্ট করেছি, তাহলে বাকি যে দুটো থেকে করলাম না সেটাও কিন্তু আমার লিমিটেশন হয়ে যাবে। তাহলে এই চ্যাপ্টারের আন্ডারে আমরা এই জিনিসগুলো লিখব। নেক্সট এখন আমরা সেকেন্ড চ্যাপ্টারে কী কী লিখব সেটা সম্বন্ধে জানবো। চলুন তাহলে ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা জানবো চ্যাপ্টার 2 সম্বন্ধে। চ্যাপ্টার 2 হলো রিভিউ অফ দ্য রিলেটেড লিটারেচার। তাহলে এর আন্ডারে আমরা কী কী লিখব? লিখেছি ওভারভিউ, ইম্পর্টেন্স অফ রিভিউ অফ রিলেটেড লিটারেচার, স্টাডিজ কন্ডাক্টেড ইন ইন্ডিয়া, স্টাডিজ কন্ডাক্টেড ইন অ্যাব্রড। এখানে দেখুন লিখেছি ওভারভিউ। এখানে আমরা লিখতে পারি রিভিউ অফ লিটারেচার বলতে কি বোঝায়
আর ওভারঅল আমি এখানে কি নিয়ে আলোচনা করব সেটা আমরা এখানে লিখতে পারি। এরপরে আছে ইম্পর্টেন্স অফ রিভিউ অফ রিলেটেড লিটারেচার, অর্থাৎ আমরা যে রিভিউ অফ রিলেটেড লিটারেচার করছি এর কি গুরুত্ব রয়েছে, ইম্পর্টেন্স রয়েছে, সেটা আমরা এখানে তুলে ধরবো। আমরা এখানে লিখবো যে এরকম যে এটা পড়ে আমরা বুঝতে পেরেছি যে অলরেডি কি কি কাজ হয়েছে, কোন জায়গা ফাঁকা রয়ে গেছে ইত্যাদি, যা আমাকে একটা দিক দিয়েছে আমার কাজটা করতে, আমাকে যে সাহায্য করেছে সেই ইম্পর্টেন্সটা এখানে তুলে ধরবো। নেক্সট আছে কি স্টাডিজ কন্ডাক্টেড ইন ইন্ডিয়া। আমরা যেহেতু রিসার্চটা ইন্ডিয়াতে করছি তাহলে আমরা এখানে লিখব যে ইন্ডিয়াতে এর উপর কি কি অলরেডি রিসার্চ হয়েছে সেই জিনিসগুলো এখানে আমরা লিখব। স্টাডিজ কন্ডাক্টেড ইন অ্যাব্রোড মানে ভারতের বাইরে এই টপিকের উপর বা এই রিলেটেড টপিকের উপর কী কী কাজ হয়েছে, কী কী রিসার্চ হয়েছে, কী কী আর্টিকেল পাবলিশ হয়েছে সেগুলো আমরা এখানে লিখব। এখানে আমি ইন্ডিয়া লিখেছি, আপনারা যারা বাংলাদেশের আছেন তারা লিখবেন স্টাডিজ কন্ডাক্টেড ইন বাংলাদেশ, বাংলাদেশে এই রিলেটেড টপিকের উপর বা এই টপিকের উপর কী কী কাজ হয়েছে সেগুলো লিখবেন। আর নেক্সটে তাহলে তারা লিখবেন স্টাডি ইন অ্যাব্রোড, অর্থাৎ বাংলাদেশের বাইরে এই টপিকের উপর বা এই রিলেটেড টপিকের উপর কী কী কাজ হয়েছে, সেখানে কী কী পাওয়া গেছে রিসার্চ করে সেগুলো এখানে লিখবেন। তাহলে এটা গেল কি আমাদের চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 ছিল রিভিউ অফ রিলেটেড লিটারেচার। ডিয়ার ফ্রেন্ডস, চ্যাপ্টার 3 হলো ম্যাথোডোলজি। আপনারা অনেক সময়ই ম্যাথোডোলজি, মেথড এই দুটো কথাকে শুনে থাকেন, কিন্তু অনেক সময়ই আপনাদের কি হয় এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে অসুবিধা হয়। আজকে আমরা এদের মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা বুঝবো। চ্যাপ্টার 3 কি বললাম? ম্যাথোডোলজি। এর মধ্যে কি কি আসছে? ওভারভিউ, ভেরিয়েবলস, মেথড, স্যাম্পল, টুল ইউজড, স্ট্যাটিস্টিক্যাল টেকনিক ইউজড। তাহলে ওভারভিউতে আমরা কি লিখবো? আমি ওভারঅল এখানে কী কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেগুলো আমরা এখানে লিখবো। আমরা এখানে লিখবো যে এখানে এই যে ম্যাথোডোলজি এই চ্যাপ্টারে আমরা কি ভেরিয়েবলস ইউজ করেছি সেটা সম্বন্ধে লিখবো, কি মেথড ইউজ করা হয়েছে বা কি স্যাম্পলিং টেকনিক, কি টুলস ইউজ করা হয়েছে, কি স্ট্যাটিস্টিক্যাল টেকনিক ইউজ করা হয়েছে, এই যে সংক্ষেপে ওভারভিউতে আমরা লিখে দিব। নেক্সট কি আছে? ভেরিয়েবলস, অর্থাৎ আমরা যে এখানে টপিকটা নিয়েছি এখানে কি কি ভেরিয়েবলস আছে সেটা সম্বন্ধে এখানে লিখব। এখানে যেমন ইমোশনাল ইন্টেলিজেন্স একটা ভেরিয়েবল, তাহলে এখানে ইমোশনাল ইন্টেলিজেন্স যে ভেরিয়েবলটা সেটা সম্বন্ধে লিখব। নেক্সট কি আছে? মেথড। তাহলে এখনই আপনারা বুঝতে পারবেন যে মেথড আর ম্যাথোডোলজির মধ্যে পার্থক্য কী। মেথড হলো যে কোন পদ্ধতির অবলম্বনের দ্বারা আমরা রিসার্চটা কন্ডাক্ট করলাম, অর্থাৎ আমরা ডেসক্রিপটিভ মেথডে করলাম না এক্সপেরিমেন্টাল মেথডে করলাম না অন্য কোনো মেথড ইউজ করে করলাম সেটা এখানে লিখব। এরপরে আছে স্যাম্পল, আমরা কত স্যাম্পল নিলাম, কোন স্যাম্পলিং টেকনিক ইউজ করলাম সেটা এখানে আমরা লিখব। আমরা স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং করলাম না র্যান্ডম স্যাম্পলিং করলাম না জাজমেন্টাল স্যাম্পলিং করলাম সেগুলো এখানে লিখব। এরপর আছে টুল ইউজড, যে আমরা কোন টুলটাকে ইউজ করে আমাদের রিসার্চটা করলাম সেই টুলটা সম্বন্ধে ডিটেলসে আমাদের এখানে লিখতে হবে, যে আমরা কার টুলস ইউজ করলাম, সেই টুলসে ইউজ করে যে করলাম সেই টুলসটা ইউজ করে সেগুলো এখানে লিখতে হবে। এরপরে আছে স্ট্যাটিস্টিক্যাল টেকনিক ইউজড, আমরা কোন স্ট্যাটিস্টিক্যাল টেকনিককে ইউজ করে আমরা হাইপোথিসিস টেস্ট করেছি সেই স্ট্যাটিস্টিক্যাল টেকনিকগুলোকে এখানে তুলে ধরতে হবে। ধরুন আমরা টি টেস্ট নিয়ে করেছি, তাহলে আমাদের লিখতে হবে যে আমরা যে কাজটা করেছি সেখানে আমরা টি টেস্টের সাহায্য নিয়েছি, সেখানে আমরা টি টেস্টের কি ইউজ রয়েছে সেটা সম্বন্ধে লিখব, টি টেস্টের কি মেরিটস রয়েছে সেটা সম্বন্ধে লিখতে পারি, টি টেস্টের যে ফর্মুলা আছে সেগুলো সম্বন্ধে এখানে আমরা লিখতে পারি। তাহলে এখন আমরা একটু বোঝার চেষ্টা করি ম্যাথোডোলজি আর মেথডের মধ্যে পার্থক্য কী। ম্যাথোডোলজি হলো আমরা কোন পদ্ধতিতে করলাম, মানে ডেসক্রিপটিভ স্টাডি করলাম নাকি এক্সপেরিমেন্টাল স্টাডি করলাম সেটা এখানে মেথড, আর পুরো ব্যাপারটা হলো ম্যাথোডোলজি। তাহলে কি বুঝলাম এখান থেকে? ম্যাথোডোলজি হলো পুরো ব্যাপারটা, তার একটা ছোট্ট পার্ট হলো কি মেথড। এটা গেল কি আমাদের চ্যাপ্টার 3। তাহলে চ্যাপ্টার 4-এ এখন আমরা কি করব চলুন তাহলে দেখে নিই। ডিয়ার ফ্রেন্ডস, নেক্সট চ্যাপ্টার হলো চ্যাপ্টার 4 রেজাল্টস। কি লেখা আছে? হেয়ার উই টেস্ট দ্য হাইপোথিসিস অ্যান্ড ইন্টারপ্রিট দ্য রেজাল্টস। হাইপোথিসিস ইএস হবে, সবগুলো হাইপোথিসিস এখানে টেস্ট করা হয়। আমরা দেখলাম এর আগের ইসেতে আমরা কোন টেকনিক ব্যবহার করব, কোন
স্ট্যাটিস্টিক্যাল টেকনিক ব্যবহার করব, এর আগের চ্যাপ্টারে আমরা উল্লেখ করি। এই চ্যাপ্টারে আমরা হাইপোথিসিসগুলোকে টেস্ট করি এবং রেজাল্টটাকে ইন্টারপ্রিট করি, অর্থাৎ রেজাল্টটাকে ব্যাখ্যা করি। তাহলে ধরুন আমি এখানে একটা হাইপোথিসিস ধরেছিলাম যে দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট ডিফারেন্স অফ ইমোশনাল ইন্টেলিজেন্স বিটুইন গার্লস অ্যান্ড বয়েজ, অর্থাৎ ছেলে আর মেয়ের ইমোশনাল ইন্টেলিজেন্সের মধ্যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স বা পার্থক্য নেই, এটা আমি হাইপোথিসিস ধরেছিলাম। এখন আমি হাইপোথিসিসটা এখানে টেস্ট করব, টেস্ট করে দেখব হাইপোথিসিসটাকে আমি অ্যাকসেপ্ট করব না রিজেক্ট করব। যদি অ্যাকসেপ্ট করি তাহলে ইন্টারপ্রিট দ্য রেজাল্টে আমি কী লিখব, রেজাল্টের যে ইন্টারপ্রিটেশন হবে সেখানে আমরা কী লিখব, যদি অ্যাকসেপ্ট করি যে দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন there is no significant difference of emotional intelligence between boys and girls। আর যদি হাইপোথিসিসটা যদি রিজেক্ট হয়ে যায় তখন আমরা লিখব there is a significant difference of emotional intelligence between boys and girls, এই কথাটা আমরা লিখব। এইভাবে প্রত্যেকটা হাইপোথিসিস যতগুলো আমরা ধরবো এখানে আমরা টেস্ট করব। এটা কোথায় গেল, চ্যাপ্টার 4-এ। চ্যাপ্টার 5-এ আমরা নাম দিয়েছি ডিসকাশন। এখানে আমরা কী কী করবো, সামারি, ফাইন্ডিংস। সামারিতে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে কী কী সামারি আমরা পেয়েছি, ওভারঅল ভিউ আমরা কী করেছি সেখানে এখানে সামারিতে উল্লেখ করব। আর ফাইন্ডিংসে আমরা যে রেজাল্টগুলো পেলাম, ইন্টারপ্রিট করে যে রেজাল্টগুলো পেলাম, হাইপোথিসিস টেস্ট করার পর আমরা যে ইন্টারপ্রিট করার পর যে রেজাল্টটা পেলাম সেগুলো শুধু আমরা ফাইন্ডিংসে দিব। যেমন আমি যদি 4-5টা হাইপোথিসিস ধরি, কোনো হাইপোথিসিস অ্যাকসেপ্ট হবে, কোনো হাইপোথিসিস রিজেক্ট হবে। যদি হাইপোথিসিস অ্যাকসেপ্টেড হয় তাহলে এইভাবেই লিখবো যে দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন, এইভাবে লিখবো। আর হাইপোথিসিস যদি যেগুলো রিজেক্টেড হবে সেগুলো আমি লিখবো দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট ডিফারেন্স। যারা হাইপোথিসিসের ভিডিওটা দেখেছেন তারা ভালো লিঙ্ক করতে পারবেন। যা আমি খুঁজে পেলাম এই ইন্টারপ্রিট দ্য রেজাল্টের উপর ভিত্তি করে এখানে আমরা সেগুলো লিখবো। এরপরে যে চ্যাপ্টার 6 সেখানে আমরা রেফারেন্সটা উল্লেখ করব। কীভাবে রেফারেন্স লিখতে হয় এটার উপরও ভিডিও আছে, যারা দেখেননি তারা দেখবেন। এখানে আমরা কোন কোন বইয়ের সাহায্য নিয়েছি, কোন কোন জায়গা থেকে আমরা হেল্প পেয়েছি সেই রেফারেন্সগুলো এখানে আমরা তুলে ধরবো। কোনো অনলাইনে আমরা কোনো জায়গা থেকে হেল্প নিয়েছি কি না, অনেক সময় আমরা অনলাইন কোনো সাইটের থেকেও হেল্প নিয়ে থাকি, সেই জিনিসগুলো এখানে তুলে ধরবো। এরপরে আছে অ্যাপেন্ডিক্স। এখানে বাকি কিছু জিনিস, যেমন ধরুন আমি এখানে টি টেস্ট ব্যবহার করেছি, কিন্তু টি টেস্টের একটা টেবিল সেটা তো আমরা ওখানে দিতে পারবো না, ম্যাথোডোলজিতে দিতে পারবো না, সেটা আমরা কোথায় দিব, অ্যাপেন্ডিক্সে দিব। ধরুন এই যে কুচবিহার ডিস্ট্রিক্ট, এর একটা ম্যাপ আছে, এখানে একটা রাজবাড়ি আছে, আমি চাইলে এই জিনিসগুলো অ্যাপেন্ডিক্সে দিতে পারি, মানে অবশিষ্ট কিছু। তো এগুলোই গেল কি আমাদের চ্যাপ্টারাইজেশন। অ্যাপেন্ডিক্স কিন্তু কোনো চ্যাপ্টারাইজেশনের মধ্যে আসবে না, এটা একটা আলাদা, সবার শেষে আমরা উল্লেখ করব। তাহলে এটাই ছিল কিভাবে রিসার্চ রিপোর্ট লিখতে হয়। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, থ্যাংক ইউ।